আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, রংপুর ও বগুড়ায় ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দুপুরে বগুড়া থেকে সড়ক পথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই জনসভায় তিনি সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। সেখান থেকে টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। সিরাজগঞ্জে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। শরীফুল, তারেক রহমানের নির্বাচনী জনসভা কখন শুরু হবে? ইফতেখার, দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সিরাজগঞ্জে আসছেন এবং সিরাজগঞ্জে নির্বাচনী যে জনসভা রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিসিক শিল্প পার্ক এলাকায় আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিএনপির নির্বাহী কমিটির স্থায়ী কমিটির যিনি সদস্য এবং সিরাজগঞ্জ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু উনি ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি বিএনপির যারা জেলা এবং রাজশাহী বিভাগীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও ইতিমধ্যে সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তো সিরাজগঞ্জের এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই জনসভা স্থলে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও এখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। আসছেন তারা সকাল 10টা থেকেই এই সিরাজগঞ্জের বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা বিভিন্ন সাজে তারা কিন্তু এই সভামঞ্চে এসে উপস্থিত হয়েছেন। অনেকে এসেছেন ইতিমধ্যে এবং অনেকে আসবেন, অনেকে হয়তো আসার প্রস্তুতি নিচ্ছেন। তো আমাদের সিরাজগঞ্জের আজকের যে জনসভা জনাব তারেক রহমান এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং জেলার যে যারা নেতাকর্মী রয়েছেন তারা তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছেন যে তারেক রহমান এই জনসভায় আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন। তো সিরাজগঞ্জ থেকে ছিল এই জনসভা স্থল থেকে সর্বশেষ এই অবস্থা। জানছিলাম তারেক রহমানের জনসভার খবর। বগুড়া স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে এ মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বগুড়া ৬ নির্বাচনী আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনী আসনের নেতাকর্মীদের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে প্রচার সহ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানান। ৫ আগস্টের পরের পরিস্থিতি দেখে জনগণ বিবেচনা করছে কাকে তারা ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার ১৪ গ্রামে ১১ দলীয় নির্বাচনী জোটের জনসভায় তিনি এমন মন্তব্য করেন। ১৪ গ্রামের পাইলট স্কুল মাঠে এই নির্বাচনী জোটের সমাবেশ শুরু হয় সকাল ১০:৩০টায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই পাইলট স্কুল মাঠে জড়ো হন জোটের নেতাকর্মীরা। জামাতের শীর্ষ নেতারা ছাড়াও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এর মাওলানা মামুনুল হক সহ জোটের অন্য নেতারা সমাবেশে অংশ নেন। এনসিপির আহ্বায়ক তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। যেখানে মানুষের ইচ্ছা আর অভিপ্রায় ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে
এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, কুমিল্লার 14 গ্রামের পর জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের পরবর্তী কর্মসূচি কি? ইফতেখার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই 4 জেলায় 2 দিনের যে সফরে জামায়াতের আমির এসেছিলেন সেটি শেষ জনসভা কিন্তু আজ 14 গ্রামে হয়েছে। সকালে কিছুক্ষণ আগেই জনসভাটি শেষ হয়েছে এবং তারপরেই মাত্র 2টি পথসভায় তিনি অংশ নেবেন, সেটিও কুমিল্লা জেলার দাউদকান্দি এবং নিমসার এলাকায়। এই 2টি পথসভার পরেই কিন্তু তিনি ঢাকায় ফিরে যাবেন এবং ফিরে গিয়েও কিন্তু সেখানে 2টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। একটি ঢাকা 11 যেটি নাহিদ ইসলামের আসন সেটি, এবং কেরানীগঞ্জের একটি আসনও আমরা শুনতে পাচ্ছি যে তিনি দুপুর নাগাদ বক্তব্য রাখতে পারেন সেখানে। তাছাড়া ঢাকা 10 আসনও কিন্তু সন্ধ্যাবেলা তিনি বক্তব্য রাখবেন। আর আজকের এই শেষ জনসভায়, তার 2 দিনের সফরের শেষ জনসভায় যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি বারবার বলছেন যে দল আসলে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ, যারা মেয়েদের উপরে নির্যাতন চালায় বা মেয়েদের অসম্মান করে, তাদের কাছে আসলে বাংলাদেশ নিরাপদ নয় এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তারা একটি পরিবর্তন চায় যেটি আসলে আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। এবং তিনি বারবার বলছেন যে যারা আসলে এই অত্যাচার অতিষ্ঠ করেছে দেশের মানুষকে গত 5 আগস্টের পর, তাদেরকে বাংলাদেশে মানুষ আর ক্ষমতায় চায় না। তারা ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গড়তে চায় এবং দেশ গড়ার জন্যই তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে, এমনটিও কিন্তু জামায়াতের আমির আশা প্রকাশ করেছেন। এবং তিনি এই কুমিল্লা জেলায় যে 3টি জনসভা করেছেন, সেই 3টি জনসভায় যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে কিন্তু তিনি ভোট চেয়েছেন। আজকের এই জনসভায় শুধু জামায়াতের আমির নয়, 11 দলীয় জোটের যারা শীর্ষ নেতা রয়েছে, এনসিপির আহ্বায়ক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম শীর্ষ নেতা মামুনুল হককে আমরা এই জনসভায় উপস্থিত হতে দেখেছি এবং তারাও বলছেন যে শুধুমাত্র 11 দলীয় জোট ক্ষমতায় আসলেই বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা এবং দেশ গড়তে পারবে এবং সেই সাথে নারীর নিরাপত্তায় তারা সব সময় নিয়োজিত থাকবে, এমনটিও তারা বলছেন। এবং গণভোটের পক্ষেও কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন। আমাদের এই 14 গ্রাম পাইলট স্কুল মাঠে যে জনসভাটি সকাল 11টায় শুরু হয়েছিল, সেই জনসভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জামায়াতের আমির তিনি এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কুমিল্লার নিমসার এলাকায় একটি পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, তারপর তিনি দাউদকান্দি হয়ে ঢাকায় ফিরে যাবেন এবং ঢাকায় ফিরে যেয়ে সেখানেও বেশ কিছু জনসভায় তিনি বক্তব্য রাখবেন, এমনটি আমরা জানতে পারছি। তো এই ছিল কুমিল্লা 14 গ্রাম থেকে জামায়াতের আমিরের নির্বাচনী কর্মসূচি সর্বশেষ। ইফতেখার, জানছিলাম জামাত আমিরের নির্বাচনী সমাবেশের খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে পাবনার সংসদীয় আসনগুলোতে। কিছু আসনে পৃথকভাবে বিএনপি এবং জামাত ইসলামী এগিয়ে থাকলেও বেশিরভাগ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপির বিদ্রোহী প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীরাও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ইতিমধ্যে কিছু জায়গায় গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। প্রার্থীদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি নানা অভিযোগ। এবিএম ফজলুর রহমানকে সাথে নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। পদ্মা, যমুনা এবং ইসামতি সহ ডজনেরও বেশি নদীবেষ্টিত জেলা পাবনা। সাহিত্যে সমৃদ্ধ এই জেলা জন্ম দিয়েছে বন্দে আলী মিয়া, হাসান হাফিজুর রহমান সহ বহু গুণী ও কবি সাহিত্যিকদের।
জেলা হিসেবে স্বীকৃতির ১৯৭ বছরেও এই জনপদে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সুবিধাবঞ্চিত পাবনার ৫টি সংসদীয় আসনের সবগুলোতেই জমজমাট নির্বাচনের মাঠ। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পাবনার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকেই বাছাই করতে চান ভোটাররা। রোডঘাটগুলি যদি চওড়া হয়, লোকজনের যানজট কমে যাবে। অনেকেই মনে করেন যে আমরা যাতায়াতে খুব অসুবিধা ভোগ করি। পাবনার যে নিচু এলাকাগুলো আছে যেগুলোতে পানি জমে, সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক অংশ নিয়ে পাবনা ১ সংসদীয় আসন। কৃষি নির্ভর এই অঞ্চলে কিছুটা এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান। অতীতে এই আসনটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দখলে থাকলেও বিএনপির হাত ছিল শূন্য। তবে পরিস্থিতি ভিন্ন পাবনা ২ আসনে। এখানে অন্য প্রার্থীদের থেকে এগিয়ে বিএনপি। পাবনা ৩ এবং পাবনা ৫ সংসদীয় আসনগুলোতেও বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আলোচনায় আছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। এমন একটা সমাজ গঠন করতে যেখানে আমি এবং আমার প্রতিপক্ষ সবাই মিলে নিরাপদে বসবাস করবে। মাদক, আইন শৃঙ্খলা, ইসামতি পুনর্খনন, স্বাস্থ্যসেবা উন্নত করা। জেলার সবথেকে আলোচিত আসন ঈশ্বরদী এবং আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনার ৪ সংসদীয় আসন। এখানে অবস্থিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ছিল নানা অভিযোগ। বিগত সময়ে স্থানীয় এমপিদের মাধ্যমে চলেছে অনিয়ম এবং লুটপাটের মহোৎসব। এই আসনটিতে তফসিল ঘোষণার আগে থেকে চলছে উত্তেজনা। হামলা, সংঘর্ষ কিংবা গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের মাঝেও একে অপরের প্রতি রয়েছে নানা অভিযোগ। এখানে ধানের শীষের যিনি প্রার্থী আছেন হাবিবুর রহমান হাবিব ভাই, উনি প্রার্থী হয়ে ডাইরেক্ট সরাসরি আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। আমি আমার প্রচারণা চালাতে গিয়ে আমার উপরে গুলি বর্ষণ করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার তো গুলি করার কাউকে দরকার নেই, আমার সাথে আছে হাজার হাজার জনতা, কেন হুমকি দেবো? আমি দুর্বল হলে হুমকি দিতাম। আমার রাজনীতি ওই জায়গা না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের লক্ষ্যে কাজ করার কথা জানান পাবনার জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আমরা ঈশ্বরদী এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি, এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আর এখানে আমরা অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার এগুলো সদস্য নিয়োজিত রাখবো। নানা সমস্যায় জর্জরিত পাবনা জেলায় ফ্যাসিবাদী আমলের ১৭ বছরে চলেছে লুটপাটের মহোৎসব, যার ফলে দেখা যায়নি কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন। তবে ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় নির্বাচনের এই মাঠে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে বাছাই করতে চান তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, পাবনা। চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের ডাকে ৮ ঘন্টার কর্মবিরতি চলছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে আজ থেকে ৮ ঘন্টা করে দুদিনের এই কর্মবিরতি শুরু হয়। শ্রমিক দলের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল, এর আশেপাশে নৌবাহিনীর ঘাঁটি সহ স্পর্শকাতর স্থাপনা রয়েছে, ফলে সেখানে বিদেশি কোম্পানির অবস্থান নিরাপত্তা হুমকির কারণ হতে পারে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরকে গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর বিরুদ্ধে করা রিট উচ্চ আদালত ইতোমধ্যে খারিজ করে দিয়েছে। এ অবস্থায় বন্দর এলাকায় আন্দোলন কর্মসূচি দেশের প্রচলিত আইন ও বন্দর চাকুরি বিধির পরিপন্থী। বিষয়টি উল্লেখ করে এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।